হ্যালো বন্ধুরা। তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ওয়াংলিংয়ের সাথে জেঙ্গুর দেখা হয়ে যায়। শুরুতে জেঙ্গু ওয়াংলিংকে চিনতেই অস্বীকার করে, কারণ সে চাইছিল তার মাস্টারের হাত থেকে ওয়াংলিংয়ের জীবন বাঁচাতে। কিন্তু অন্যদিকে জেঙ্গুর মাস্টার ছিল একদম নাম্বার ওয়ানের হারামজাদা। সে চেয়েছিল ওয়াংলিংয়ের সোল শুষে নিয়ে নিজের শক্তি বাড়াতে। আর এখান থেকেই শুরু হয়ে যায় ওয়াংলিং আর সেই মাস্টারের মধ্যে ভয়ঙ্কর ফাইট। কিন্তু সেই মাস্টার জানতই না যে ওয়াংলিংকে হারানো তার ক্ষমতার বাইরে। ফাইটের মাঝেই সেই মাস্টারের প্রাণ চলে যায়, আর এর ফলেই ওয়াংলিং পেয়ে যায় একটা নতুন অস্ত্র, একটা ফ্লাইং সোর্ড। ওয়াংলিং নিজের রক্ত ব্যবহার করে সেই সোর্ডটাকে রিফাইন করতে শুরু করে। এদিকে অন্যদিকে বস জীবও নিজের ডিসাইপেলের বদলা নিতে ট্যাং ফ্যামিলির দিকে রওনা দেয়। সেখানে গিয়েই সে ট্যাংলিকে মিশনের দায়িত্ব দেয়। এরপর নেক্সট এপিসোড শুরু হয় টিয়াজিয়া সিটি থেকে। এখানে আমরা দেখি জেঙ্গু একটা মার্কেটে এক দোকানদারের সাথে ঝগড়া করছে। সে একটা পুরনো আর্টিফ্যাক্ট বিক্রি করতে চাচ্ছিল। দোকানদার বলে, আমি এটা 150 স্পিরিট কয়েনের বেশি নিতে পারবো না, এর বেশি দিলে আমার লস হবে। কিন্তু জেঙ্গু রাজি হয় না। সে বলে, 200 স্পিরিট স্টোনের কমে আমি এটা বিক্রি করব না। এভাবেই দুজনের তর্ক চলছিল। তখন হঠাৎ দোকানদারের ভাই এসে জেঙ্গুকে বলে, দাম পছন্দ না হলে এখান থেকে চলে যাও, এই শহরে দোকানের অভাব নেই। এই কথা শুনে দোকানদার নিজের ভাইকে বকাঝকা শুরু করে। সে বলে, তুই একদম গাধা, জানিস না এটা কত পুরনো আর দামি আর্টিফ্যাক্ট? 1000 স্পিরিট কয়েনেও কিনলেও আমাদের লাভ হতো। এই সব কথা জেঙ্গু শুনে ফেলে, আর তার মুখে তখন একদম ফুল হাসি। রাস্তায় হাঁটতে হাঁটতে সে মনে মনে বলে, এই জিনিসটা 1000 স্পিরিট স্টোনেরও বেশি দামি। এত স্পিরিট স্টোন আমি জীবনে একসাথে দেখিনি। আগে বিক্রি হোক, তারপর ওয়াংলিংকে চমকে দেব। কিন্তু হঠাৎ করেই তার সামনে ট্যাং ফ্যামিলির কয়েকজন ডিসাইপেল হাজির হয়। তারা কোনো কথা না বলেই জেঙ্গুর ওপর আক্রমণ করে বসে। জেঙ্গু সঙ্গে সঙ্গে নিজের ফায়ারবল দিয়ে তাদের আক্রমণ ঠেকিয়ে দেয়। সে রেগে গিয়ে বলে, তোমরা জানো না এখানে ফাইট করা নিষেধ? কিন্তু কেউ কোনো জবাব দেয় না। জেঙ্গু তখন নিজের ফ্লাইং সোর্ড বের করে উড়ে পালাতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গেই একটা ফরমেশন তাকে নিচে ফেলে দেয়। তখনই সে ট্যাংলির কণ্ঠস্বর শোনে। ট্যাংলি বলে, এত বড় বোকা নাকি? টিয়াজিয়া সিটিতে ফ্লাইং সোর্ড ব্যবহার করা নিষিদ্ধ, এটা জানিস না? তারপর সে জিজ্ঞেস করে, সত্যি করে বল, বাইজ্যাককে যে মেরেছে সে কি তুই? এই কথা শুনে জেঙ্গু ভয় পেয়ে যায় আর দৌড়ে পালাতে শুরু করে। চারদিকে অনেক ডিসাইপল থাকলেও সে লড়াই না করে শুধু ডজ করে পালাতে থাকে। মনে মনে সে ভাবে, নিশ্চয়ই মাস্টার জিবো এদের পাঠিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ওয়াংলিংকে নিয়ে এখান থেকে পালাতে হবে। কিন্তু শেষমেশ সে ট্যাংলির ফাঁদে পড়ে যায়। ট্যাংলি ঠান্ডা গলায় বলে, নাম বল, না বললে এমনিতেও তোকে মেরে সব জেনে নেব। এই কথা বলেই জেঙ্গু পুরো শক্তি দিয়ে ফাইট শুরু করে দেয়। এরপর সিন শিফট হয়ে আমরা আবার ওয়াংলিংয়ের কাছে ফিরে আসি। ওয়াংলিং নিজের রক্ত ব্যবহার করে ফ্লাইং সোর্ডকে পুরোপুরি রিফাইন করছে। শুরুতে সোর্ডটা তাকে রিজেক্ট করে দূরে চলে যেতে চাইছিল, কিন্তু ওয়াংলিং হাল ছাড়েনি। একটানা চেষ্টার পর শেষমেশ সে হেভেনলি ফ্লাইং সোর্ডকে নিজের করে নেয়। এখন থেকে সোর্ডটা ওয়াংলিংয়ের কথাই শুনবে। ওয়াংলিং খুব খুশি হয়, কিন্তু মাস্টার সিতু তাকে সতর্ক করে, অস্ত্রটা খুবই শক্তিশালী, কিন্তু ভবিষ্যতে খেয়াল রাখিস, যদি কোনো ফাইটে সোর্ড ড্যামেজ হয়, সেই ক্ষতি তোকেও সহ্য করতে হবে। এই কথা চলছিল, এমন সময় বাইরে এক ওয়েটারের চিৎকার শোনা যায়। সে কিছু ডিসাইপলকে আটকাতে চেষ্টা করছিল আর বলছিল, এভাবে জোর করে ঢোকা যাবে না, কাস্টমারদের প্রাইভেসি আছে। কিন্তু ডিসাইপেলরা কারোর কথা না শুনে সোজা ওয়াংলিংয়ের রুমের দিকে এগিয়ে আসে। তবে ভালো কথা হলো তারা ঢোকার আগেই ওয়াংলিং সেখান থেকে বেরিয়ে যায়। এই কথাটা ডিসাইপলদের কানেও পৌঁছে যায়, তাই তারা আর এক সেকেন্ডও দেরি না করে বাংলিংকে ধরার জন্য বাইরে বেরিয়ে পড়ে। সামনের দিকে হাঁটতে হাঁটতে বাংলিং মনে মনে ভাবছিল, এই ট্যাংজিয়া সিটির ডিসাইপলদের হঠাৎ কি হয়ে গেল? সবাই কেন আমাকে মারার জন্য আমার পেছনে লেগে আছে? মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। কিন্তু জেঙ্গু তো এখনও মার্কেটেই থাকার কথা। এদিকে বাংলিং নিজের শক্তি ব্যবহার করে চারপাশে একটা বড় ডিস্ট্র্যাকশন তৈরি করে দেয়, যাতে সে দ্রুত মার্কেট প্লেসের দিকে যেতে পারে। রাস্তায় যেতে যেতে সে তার ফ্লাইং সোর্ড ব্যবহার করে উড়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ করেই সে বুঝতে পারে এই এলাকায় একটা ফরমেশন বসানো আছে। সে উড়তে গেলেই সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে বাংলিংকে পায়ে হেঁটেই চলতে হয়, কিন্তু এতে তার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। চারদিক থেকে ট্যাংজিয়া সিটির অনেক ডিসাইপল এসে তাকে ঘিরে ফেলে। বাংলিং একদিকে নিজের প্রাণ বাঁচাতে লড়াই করছে, আর অন্যদিকে তার মাথায় শুধু জেঙ্গুর কথাই ঘুরছে। ঠিক সেই সময় পিছন দিক থেকে কেউ ফ্লাইং সোর্ড ব্যবহার করে হঠাৎ করে বাংলিংকে আক্রমণ করে। বাংলিং কোনো মতে সেই আঘাত এড়িয়ে যায়, কিন্তু সে সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে এই আক্রমণকারী লেট ফাউন্ডেশন স্টেজের কাল্টিভেটার। তারপরই দেখা যায় ট্যাং লি এসে বাংলিংয়ের সামনে দাঁড়িয়েছে। সে ঠান্ডা গলায় বলে, তুমি আমাকে ভীষণ ক্লান্ত করে দিয়েছ। আমার শক্তি আর রেপুটেশন তোমার চেয়ে অনেক বেশি, তবুও তোমার জন্য আমাকে নিজে আসতে হলো। এটা মোটেই ভালো কথা না।
এই কথা বলেই ট্যাংলি ভীষণ দ্রুত নড়াচড়া করে এক ঝটকায় বাংলিংয়ের পেছনে চলে যায় এবং তাকে জোরে আঘাত করে। বাংলিং মারাত্মকভাবে আহত হয়, কিন্তু সে বুঝতেই পারছে না এই লোকটা কে আর কেন তাকে মারতে চাইছে। ঠিক তখনই ট্যাংলি তার স্টোরেজ রিং থেকে জেঙ্গুর মৃতদেহ বের করে সোজা বাংলিংয়ের সামনে ছুঁড়ে ফেলে। সে হেসে বলে, তুমি কি এই বন্ধুটাকেই খুঁজছিলে? এই দৃশ্য দেখে বাংলিং যেন বজ্রাঘাতে আঘাত পায়। সে দৌড়ে জেঙ্গুর কাছে যায়, তাকে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জেঙ্গু মারা গেছে। বাংলিংয়ের চোখে আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে ট্যাংলির দিকে তাকিয়ে বলে, আমাদের তো তোমার সঙ্গে কোনো শত্রুতা ছিল না, তাহলে তুমি এটা কেন করলে? ট্যাংলি শান্ত গলায় উত্তর দেয়, আমাকে ক্ষমা করো, আমি শুধু একটা মিশন পেয়েছিলাম, আর সেটা করতেই হতো। বাংলিং সঙ্গে সঙ্গেই বুঝে যায় এই মিশনটা নিশ্চয়ই মাস্টার জিমোর দেওয়া। কষ্ট আর আফসোস নিয়ে সে জেঙ্গুর চোখ বন্ধ করে দেয় আর বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এই ইমোশনাল দৃশ্য দেখে ট্যাংলি বিরক্ত হয়ে বলে, এত তাড়াহুড়ো কিসের? যাই হোক, একটু পরেই তো তোমাকে তোমার বন্ধুর কাছে পাঠিয়ে দেব। এই কথা বলেই সে তার হেভেনলি ফ্লাইং সোর্ড বের করে নেয়। এটা দেখে বাংলিং ও রাগে ফেটে পড়ে নিজের সোর্ড দিয়ে সঙ্গে সঙ্গে আক্রমণ করে। কিন্তু ট্যাংলি সহজেই তার হেভেনলি ফ্লাইং সোর্ড দিয়ে সেই আক্রমণ ব্লক করে দেয়। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুমি যদি ফাউন্ডেশন বিল্ডার লেভেলে থাকতে তাহলে হয়তো আরও কিছু চাল দেখাতে পারতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তুমি এখনও শুধু কি কনসেন্ট্রেশন লেভেলে। আমার সামনে তুমি বেশি সময় টিকতে পারবে না। বাংলিং এটা খুব ভালো করেই জানত, তাই সে ঠিক করে এখন লড়াই নয়, পালানোই একমাত্র রাস্তা। একটা প্ল্যান মাথায় রেখে সে আবার ট্যাংলির দিকে সোর্ড দিয়ে আক্রমণ করে। ট্যাংলি সেটা ব্লক করতেই ব্যস্ত হয়ে পড়ে। আর ঠিক সেই সুযোগে বাংলিং হঠাৎ একটা সিমেন্টের বস্তা তুলে ট্যাংলির দিকে ছুঁড়ে মারে। চারদিকে ধুলোর মেঘ ছেয়ে যায়। এই সুযোগে বাংলিং সঙ্গে সঙ্গে স্পিড ট্যালিসম্যান ব্যবহার করে দ্রুত সরে পড়ে। তার গতি কয়েক গুণ বেড়ে যায়। এটা দেখে ট্যাংলি ভীষণ রেগে যায়। সে চেঁচিয়ে বলে, এবার আর কোনোভাবেই তোমাকে বাঁচতে দেব না। এই কথা বলেই সে বাংলিংকে তাড়া করতে শুরু করে। যেহেতু এটা ট্যাংজি আর দাদার শহর, তাই সে এখানে সব ধরনের কৌশল ব্যবহার করতে পারছে। কিন্তু বাংলিংয়ের জন্য পরিস্থিতি ভীষণ কঠিন। সব কৌশল সে ব্যবহার করতে পারছে না। এর ওপর ট্যাংজিয়া সিটির আরও অনেক ডিসাইপল তাকে বিরক্ত করছে। যদিও বাংলিংয়ের জন্য ওদের সামলানো খুব একটা কঠিন ছিল না। কিন্তু টাংলি একটানা নিজের স্পিরিচুয়াল ড্যাগার ব্যবহার করে ওয়াংলিংয়ের ওপর হামলা করতেই থাকে। এর ফলে ওয়াংলিংয়ের এনার্জি খুব দ্রুত ড্রেন হতে শুরু করে। তবে ওয়াংলিং মাঝে মধ্যে নিজের কাছে থাকা ওষের পানি পান করে আবার স্পিরিচুয়াল এনার্জি রিকাভার করে নিচ্ছিল। এটা দেখে টাংলি হেসে বলে, দেখছি তোমার কাছে তো বেশ অনেক ট্রেজার আছে। ভালোই লাগছে। তোমাকে মারার পর আমার হাতে বেশ কিছু ভালো জিনিস আসবে। কিন্তু ওয়াংলিং কোনো জবাব না দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য সামনে দিকে দৌড়াতে থাকে। এখানে আমরা একটা দারুণ চেস সিন দেখতে পাই। টাংলি লাগাতার ওয়াংলিংয়ের ওপর আক্রমণ করতে করতে বলে, এটা আমাদের সিটি, এখান থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কথা বলেই টাংলি তার 1000 ড্যাগার ফরমেশন তৈরি করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি ওয়াংলিংয়ের স্পিড বাড়ানোর এনার্জিও প্রায় শেষ হয়ে গেছে। ঠিক তখনই টাংলি হাজার হাজার ড্যাগার একসাথে ওয়াংলিংয়ের দিকে ছুড়ে দেয়। চারদিক ধোঁয়ায় ভরে যায়। টাংলি ভাবে, এইবার নিশ্চয়ই শেষ। কিন্তু ধোঁয়া সরে যাওয়ার পর দেখা যায় ওয়াংলিং গুরুতর আহত হলেও এখনও বেঁচে আছে। এবং এখানেই ওয়াংলিং এই সিটির আসল রহস্য বুঝে যায়। টাং ফ্যামিলি পুরো সিটিটাকে ইনল্যান্ডসের মাধ্যমে কন্ট্রোল করছে, আর এই ইনল্যান্ডসের ভেতরেই শক্তিশালী ফরমেশন বসানো আছে। এরপর আমরা দেখি ওয়াংলিং আবার নিজের হেভেনলি সোর্ড ব্যবহার করে উড়তে শুরু করে। তার ফ্লাইং সোর্ড আশেপাশের ইনল্যান্ডসগুলো ভেঙে ফেলতে থাকে, যাতে কোনো ফরমেশন তাকে আটকাতে না পারে। এই দৃশ্য দেখে টাংলি ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে, তোমার এত সাহস কিভাবে হলো? আমার ফ্যামিলির ফরমেশন ভেঙে দিলে? এই কথা বলেই সে ওয়াংলিংয়ের ওপর আরও ভয়ঙ্কর আক্রমণ শুরু করে। এরপর সিন শিফট হয়ে টাং ফ্যামিলির ম্যানশনে চলে যায়। কয়েকজন এল্ডার পেট্রিয়ার্ককে বলে, আমাদের কি টাংলিকে সাহায্য করতে যাওয়া উচিত না, যদি ওই ছেলে ওকে হারিয়ে দেয়? পেট্রিয়ার্ক শান্তভাবে জিজ্ঞেস করে, ওই ছেলেটার পাওয়ার লেভেল কত? এল্ডাররা বলে, সে সম্ভবত কন্ডেনসেশন লেভেলে আছে, আর টাংলি তো ফাউন্ডেশন লেভেলে। পাওয়ার গ্যাপ অনেক বড়। এটা শুনে পেট্রিয়ার্ক একদম চিন্তিত হয় না। সে হেসে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমার নাতি নিশ্চিত জিতেই ফিরবে।
এরপর আবার সিন শিফট হয়ে ওয়াংলিং আর টাংলিয়ের কাছে ফিরে আসে। এখন ওয়াংলিং হেভেনলি সোর্ড দিয়ে সহজেই উঠছে। এটা দেখে টাংলি আরও ক্ষেপে যায়। সে দাঁত চেপে বলে, আর না, এবার আর তোমাকে জীবিত ছাড়ব না। এখন আমি আমার সবচেয়ে শক্তিশালী টেকনিক ব্যবহার করব। এই কথা বলেই সে নিজের ডিভাইন সোর্ড লেজেন্ড ব্যবহার করে। তার সোর্ড মুহূর্তের মধ্যে একটা বিশালাকার জায়েন্ট সোর্ডে বদলে যায়। টাংলি বর্জন করে বলে, এখানেই তোমার গল্প শেষ। এই বলে সে তার ডিভাইন থান্ডার সোর্ড দিয়ে সরাসরি ওয়াংলিংয়ের ওপর আঘাত করে। ওয়াংলিং সোর্ডটা নিজের দিকে আসতে দেখে একটু ঘাবড়ে যায়। সোর্ডটা এত বড় যে যত দ্রুতই সে মুভ করুক না কেন, রেঞ্জের বাইরে যেতে পারছিল না। শেষ পর্যন্ত আমরা দেখি সেই বিশাল সোর্ডটা ওয়াংলিংয়ের শরীর ছুঁয়ে সোজা মাটিতে আছড়ে পড়ে। চারদিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। টাংলি খুশি হয়ে ভাবে, এইবার নিশ্চয়ই শেষ। কিন্তু ধোঁয়া কাটার পর দেখা যায় ওয়াংলিং শেষ মুহূর্তে টেলিপোর্ট হয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে টাংলি আরও রেগে যায়। সে পাগলের মতো হেসে বলে, আমাকে অনেক বিরক্ত করেছ। এখন তোমার সাথে খেলতে আরও মজা আসবে। তুমি সিটি ছেড়ে বেরিয়ে গেছো ঠিকই, কিন্তু তোমার জীবন এখনও নিরাপদ নয়। এই বলে সে আবার ওয়াংলিংয়ের পিছু নিতে শুরু করে। এরপর সিন শিফট হয়ে ওয়াংলিংয়ের দিকে আসে, যে দ্রুত সামনে এগোচ্ছে। সে মাস্টার সিতু নানকে বলে, ওই আক্রমণটা ভীষণ শক্তিশালী ছিল। শেষ মুহূর্তে আপনি টেলিপোর্ট না করলে কি হতো জানি না। মাস্টার সিতু নান বলে, আমার চিন্তা করো না, কিন্তু তোমার আসল শরীর এখনও পুরোপুরি ঠিক নেই। এনার্জি অপচয় করো না। ওয়াংলিং কথা বলতেই ছিল, হঠাৎ সে দেখে ওয়াংলিং আবার খুব কাছে চলে এসেছে। টাংলিয়ের গতি ওয়াংলিংয়ের থেকেও বেশি। বাধ্য হয়ে ওয়াংলিং নিজের ফ্লাইং সোর্ড ব্যবহার করে টাংলিয়ের ওপর আক্রমণ করে। এই আক্রমণ দেখে টাংলি আরও ক্ষেপে যায়। সে গর্জন করে বলে, তুমি আমাকে সত্যি রাগিয়ে দিয়েছ। তোর মতো পোকা আমার মুখ নষ্ট করে দিয়েছে। আজ তুই সব সীমা পার করে ফেলেছিস। এই কথা বলতেই আমরা দেখি ডাগলি তার স্পিরিচুয়াল সোর্ড ব্যবহার করে ওয়াংলিংয়ের ফ্লাইং সোর্ডে আঘাত করে। আঘাতটা এতটাই জোরালো ছিল যে ওয়াংলিংয়ের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। তখনই ও বুঝে যায়, আমি এর সাথে লড়তে পারবো না, পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু পিছনে থাকা টাংলি কি আর ওকে জীবিত ছেড়ে দেবে? সে আবারও নিজের থান্ডার ডিভাইন সোর্ড ব্যবহার করে ওয়াংলিংয়ের উপর হামলা চালায়। ঠিক সেই সময় মাস্টার সিতুনান নিজের শক্তি ব্যবহার করে ওয়াংলিংকে টেলিপোর্ট করে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে টাংলির রেগে গিয়ে বলে, আর কতবার টেলিপোর্ট টেকনিক ব্যবহার করবি? জানিস তো এতে কত এনার্জি খরচ হয়? এরপর টাংলি লাগাতার ওয়াংলিংকে তাড়া করতে থাকে। এই চেজ চলতেই থাকে টানা ৩ দিন ৩ রাত। এত সময় ওয়াংলিং পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। তার স্পিরিচুয়াল ওয়াটারও শেষ, আর মাস্টার সিতুনানও এত এনার্জি ব্যবহার করেছেন যে তার শরীর ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। তিনি ওয়াংলিংকে বলেন, আমি আর বেশিক্ষণ তোকে সাহায্য করতে পারবো না। ঠিক তখনই ওয়াংলিং দূরে নিজের ডান পাশে দেখতে পায় ২২ ফরেস্ট, একটা ফরবিডেন ফরেস্ট। ওখানে চারদিকে ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী। ওয়াংলিং সিদ্ধান্ত নেয়, ওখানেই যেতে হবে, হয়তো সেখানেই প্রাণটা বাঁচাতে পারব। পিছন থেকে টাংলি ২২ ফরেস্টের দিকে ওকে যেতে দেখে নিজের মাস্টারের কথা মনে করে। তার মাস্টার বলেছিল, কখনো ২২ ফরেস্টে ঢুকিস না। চারদিকে বিষাক্ত ক্রিচার আর পুরো বনটা ঘিরে আছে ব্লু ভেইনস। একবার ঢুকলে আর জীবিত বেরোতে পারবি না। এই সব কথা মনে করেই টাংলি হেসে বলে, ওয়াংলিং যদি ঢুকতে পারে আমার তো কিছুই হবে না। আমার কাছে আছে ইউয়ানিয়াং সোর্ড। এত বড় ট্রেজার থাকার পরেও যদি ভয় পাই, তাহলে সারা জীবন কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। এই বলে সেও সোজা ২২ ফরেস্টের দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখি ওয়াংলিং ইতিমধ্যেই ২২ ফরেস্টে ঢুকে পড়েছে। সাথে সাথেই ব্লু ভেইনস তাকে আক্রমণ করতে শুরু করে। ও প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু ব্লু ভেইনস ছিল অনেক বেশি। ওগুলো মুহূর্তের মধ্যেই ওয়াংলিংয়ের শরীর জড়িয়ে ধরে টেনে নিতে থাকে। তখন মাস্টার সিটুনান বলে ওঠেন, এগুলো ব্লু ভেইনস, এদের সাথে লড়াই করা যায় না। এরা তোর স্পিরিচুয়াল এনার্জির উপরে আক্রমণ করে। লড়বি না, বরং এনার্জি বন্ধ কর। স্পিরিচুয়াল এনার্জি না থাকলে ওরা তোর উপর আক্রমণ করবে না। এই কথা শুনতে শুনতেই ব্লু ভেইনস ওয়াংলিংকে টেনে একটা গাছের দিকে নিয়ে যাচ্ছিল। ও সঙ্গে সঙ্গে নিজের সব স্পিরিচুয়াল এনার্জি ডিঅ্যাক্টিভেট করে দেয়। ফলাফল, ব্লু ভেইনস ওকে ছেড়ে দেয়। ওয়াংলিং বুঝে যায়, আমি যদি একটুও স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করি, ওরা সঙ্গে সঙ্গে আক্রমণ করবে।
ব্লু ভেইন স্পিরিচুয়াল এনার্জি আর রক্তের প্রতি ভীষণ সেন্সিটিভ। মাস্টার সিতুনান বলেন, ঠিক আছে, আমার কাছে এখনও একটু এনার্জি আছে, চাইলে আজ তোকে বাঁচাতে আমার প্রাণই চলে যাক তাতে আমার কিছু যায় আসে না, এখন দৌড় শুরু কর। কিন্তু ওয়াংলিং জবাব দেয়, আর না, অনেক পালানো হয়েছে, যে আমার বন্ধুকে মেরেছে তাকে আমি বাঁচতে দেব না, আমি এই ব্লু ভেইন্সকেই ব্যবহার করে ওকে মারব। এই বলে ও নিজের হাতে কাট দেয় আর নিজের রক্ত গাছের দিকে ছুঁড়ে মারে। এর ফলে ব্লু ভেইন্স আবার অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক সেই সময় একদম শেষ মুহূর্তে টাংলিও সেখানে পৌঁছে যায়, মানে তার দুর্ভাগ্য এখন একদম সামনে দাঁড়িয়ে। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ হয়।